লাস্ট কিছুদিন ধরে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে মিড রেঞ্জ বাজেটের ভিতরে অর্থাৎ 15 থেকে 20 বা 22 হাজার টাকার ভিতরে রেডমি এবং রিয়েলমি এরাই আসলে বিভিন্ন ধরনের ফোন নিয়ে আসছে এবং দারুণ দারুণ কিছু আমাদেরকে দিচ্ছে। কিন্তু অন্য আর একটা ব্র্যান্ডও আমাদের জন্য নতুন আরও দারুণ একটা ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে, আর তা হচ্ছে UMIDIGI F2। সত্যি কথা বলতে গেলে আমার কাছে মনে হয়েছে এই মোবাইলটা একদম আমাদের চাহিদা অনুযায়ী তার জিনিসপত্রগুলো দিচ্ছে। অর্থাৎ আমাদের মোটামুটি এইরকম বাজেটের ভিতর যে ধরনের এক্সপেকটেশন থাকে সেই ধরনের সব কিছুই আমরা সেখানে পাচ্ছি। মোবাইলটাতে খুব দারুণ একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, ফুল ভিউ একটি ডিসপ্লে, সেখানে রয়েছে একটা ওপেন সোল ক্যামেরা এবং সেই সাথে ব্যাক সাইডে আমরা পাচ্ছি কোয়াড ক্যামেরা সেট আপ, একই সাথে খুব ভালো মানের একটা জায়ান্ট ব্যাটারি এবং পুরো মোবাইলটার বিল্ড কোয়ালিটি সুপার বিল্ড কোয়ালিটি হবে। অর্থাৎ রেডমি নোট 7 বা রেডমি নোট 7 প্রোতে আমরা যে ধরনের বডির কোয়ালিটি দেখেছিলাম অলমোস্ট সেরকম বিল্ড কোয়ালিটির একটি মোবাইল ফোন পাচ্ছেন। সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও দেওয়া হয়েছে পাশে, ওভারঅল সব কিছু মিলে খুব দারুণ একটি প্যাকেজ হতে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এই মোবাইল ফোনটা যদি সত্যি আমরা 20,000 টাকা বাজেটের মধ্যে পেয়ে যাই, এটা খুব দারুণ একটি প্যাকেজ হবে। UMIDIGI F2 এর ফুল একটি স্পেসিফিকেশনাল রিভিউ নিয়ে আমি আপনাদের সাথে থাকছি স্যাম, আর আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো প্রথমেই মোবাইল ফোনটা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। বিল্ড কোয়ালিটির দিক থেকে অবশ্যই প্রথমে বলেছিলাম মোবাইল ফোনটি বেশ ভালো হবে। অর্থাৎ এই মোবাইল ফোনটার বোথ সাইডেই রয়েছে গ্লাস বডি, অর্থাৎ আমরা একটা গ্লাস বডির মোবাইল ফোন পাচ্ছি। সামনে এবং পিছনে উভয় সাইডে গ্লাস প্রোটেকশন রয়েছে, যার ফলে মোবাইল ফোনটার বিল্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই হাতে নিয়ে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। নর্মালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড মোবাইল ফোনগুলো আমরা হাতে নিয়ে যতটা আসলে প্রিমিয়াম ফিল করি তার থেকে গ্লাস বডির মোবাইল ফোনগুলো একটু বেশি প্রিমিয়াম ফিল পাওয়া যায়। মোবাইলটির ব্যাক সাইডে লেফট কর্নারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ এবং তার পাশেই রয়েছে আরেকটি সিঙ্গেল ক্যামেরা এবং যার সাথে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। তো আমরা এখানে 3টা ক্যামেরা একটা সেট আপ পাচ্ছি এবং তার পাশাপাশি রয়েছে আরেকটি ক্যামেরা, মোট 4টি ক্যামেরা আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ রাইট সাইডে আমাদের থাম্ব যেখানে আসলে পড়ে ঠিক সেই জায়গাটাতে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাচ্ছি। তো এই বিষয়টা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ব্যাক সাইডের আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো আমরা রেগুলার ফোনগুলোতে পেয়ে যাই, দেখা গেছে যে এইটার থেকে এই বিষয়টা একটু ডিফারেন্ট এবং এটা দেখতেও বেশ ভালো লাগবে এবং অবশ্যই নতুনত্ব রয়েছে। আর মোবাইলটির ফ্রন্ট সাইড থেকে আমরা পাচ্ছি ফুল ভিউ একটি ডিসপ্লে এবং ডিসপ্লেতে রয়েছে একটি ওপেন সোল ক্যামেরা, যেখানে আমাদের সেলফি ক্যামেরাটা আমরা পেয়ে যাব, যার ফলে আমরা ফুল ভিউ একটি ডিসপ্লে পাচ্ছি এবং যেখানে কোনো ধরনের নস থাকছে না। তো এবারে জানা যাক এই মোবাইল ফোনটিতে আমরা ডিসপ্লে হিসেবে কি পাচ্ছি। এই মোবাইল ফোনটিতে আমরা ডিসপ্লে হিসেবে পাচ্ছি 6.5 ইঞ্চ একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 1080x340 পিক্সেলস, অর্থাৎ ফুল এইচডি প্লাস আমরা একটা ডিসপ্লে পাচ্ছি। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি খারাপ হবে না, ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো হবে এবং সেই সাথে ডিসপ্লেটা অবশ্যই একটা ফুল ভিউ ডিসপ্লে, 19:9 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে এবং এই মোবাইলটার টোটালি যে সাইড বর্ডারগুলো রয়েছে বা বেজেলসগুলো রয়েছে সেটা অনেক ন্যারো রাখা হয়েছে। বিশেষ করে এর উপরে যেহেতু কোনো ধরনের নস ব্যবহার করা হয়নি, নস না থাকার ফলে উপরের বেজেলসটা অনেক চিকন রাখা গিয়েছে, যার ফলে মোবাইল ফোনের স্ক্রিনটা দেখতে অবশ্যই ভালো লাগবে। তো এই ডিসপ্লে থেকে অবশ্যই ইউটিউব কন্টেন্ট হোক বা যে কোনো ধরনের মুভি হোক বা যে কোনো ধরনের ভিডিও হোক আপনি দেখে অবশ্যই মজা পাবেন। তো এবার আমরা জানবো এই মোবাইল ফোনটির আরও একটি বিশেষ আকর্ষণ, আর তা হচ্ছে এর ক্যামেরা সেকশন। এর ক্যামেরা সেকশনে আমরা আসলে কি পাচ্ছি। এর ক্যামেরাতে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা কোয়াড ক্যামেরা সেট আপ পাচ্ছি, 4টা ক্যামেরা আমরা পেয়ে যাবো। তো সেখানে মেইন যে লেন্সটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে স্যামসাং এর 48 মেগাপিক্সেলের ZM1 যে লেন্সটি রয়েছে সেই লেন্সটা। তো এর ছবি অবশ্যই ভালো হবে যেহেতু 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং স্যামসাং এর লেন্স, ওই লেন্সটা অবশ্যই খারাপ না। স্যামসাং এর বেশ কয়েকটা ফোনে আমরা দেখেছিলাম। অবশ্যই এই মোবাইলের মেইন ক্যামেরা সেটআপটি যথেষ্ট ভালোই হবে। এরপরে যে লেন্সটি রয়েছে তা হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং এটা দিয়ে আসলে আলট্রা ওয়াইডে ছবি তোলা যাবে। এখনকার ম্যাক্সিমাম ফোনগুলোতে আমরা আলট্রা ওয়াইডের লেন্সটি দেখে থাকি। যারা ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই লেন্সটা ভালো হবে। সাধারণত আলট্রা ওয়াইডের লেন্সগুলো আমরা আরেকটু কম রেজুলেশনের দেখতে পাই, তো সেই ক্ষেত্রে এখানে 13 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, অবশ্যই একটা ভালো ব্যাপার। তার সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যেটা পোর্ট্রেট তোলার ক্ষেত্রে ব্যবহার হবে। আর এর সাথে আরও একটি 5 মেগাপিক্সেলের লেন্স রয়েছে যা ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য ব্যবহার হবে। ম্যাক্রো ফটোগ্রাফি কেমন সেটা তো আপনারা জানেন, যে ছোট বস্তুকে আপনি বড় করে ছবি তুলতে পারবেন, বিভিন্ন পোকামাকড়ের ছবি তুলতে পারেন, আরও সুন্দর সুন্দর ছবি তোলা সম্ভব। তো ওভারঅল এর ব্যাক সাইডের যে আমরা ক্যামেরা সেটআপটি পাচ্ছি, অবশ্যই এই ক্যামেরা সেটআপটি একটি ভালো ক্যামেরা সেটআপ। 20,000 টাকা বাজেটের ভিতরে আমি মনে করে থাকি এই ক্যামেরা সেটআপটি খুব দারুণ হবে, কারণ আমরা রিয়েলমি 5-এ আমরা দেখেছিলাম এই ধরনের ক্যামেরা সেটআপ সেখানে রয়েছে। তবে সেই ক্যামেরার চাইতে আমি মনে করে থাকি এর ক্যামেরা সেটআপ যথেষ্ট ভালো হবে। প্রথমত এখানে আমরা 48 পাচ্ছি, সেই সাথে ওয়াইড অ্যাঙ্গেলের লেন্সটা অনেক বড় এবং একই সাথে ম্যাক্রো এবং ডেপথ সেন্সরও রয়েছে। তো ওভারঅল এর ব্যাক সাইডের ক্যামেরা নিয়ে আশা করছি আপনারা স্যাটিসফাইড থাকতে পারবেন। এবারে জানা যাক এর ফ্রন্ট ফেসিং হিসেবে আমরা কি পাচ্ছি। এর ডিসপ্লেতে থাকা যে ওপেন সোলটি রয়েছে সেখানে আমরা পেয়ে যাব 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো অবশ্যই এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেহেতু 32 মেগাপিক্সেলের একেবারে খারাপ হবে না, অবশ্যই যথেষ্ট ভালোই হবে। আশা করছি এই বাজেটের অন্যান্য যতগুলো ফোন রয়েছে সেইগুলোর সবগুলোর সাথে মোটামুটি বিট করার মতো ক্ষমতা থাকবে এবং অবশ্যই ভালোও হতে পারে। যারা সেলফি লাভার রয়েছেন তাদের জন্য অবশ্যই এটা একটা বেস্ট চয়েস হবে।
তো এবারে জানা যাক মোবাইল ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে কি পাচ্ছি। মোবাইল ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও P70 অক্টাকোর প্রসেসর, যেটা একটি 12 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটা আসলে কেমন? এই প্রসেসরটা সরাসরি কম্পিটিশন করতে পারে স্ন্যাপড্রাগন 660-র সাথে। স্ন্যাপড্রাগন 660-র প্রসেসর সম্বন্ধে আমরা অবশ্যই সবাই জানি। তো ওই প্রসেসরটা যেমন হবে এই প্রসেসরটা মোটামুটি অলমোস্ট সেরকমই রয়েছে, অর্থাৎ এই দুইটা প্রসেসর হেড টু হেড কম্পিটিশন করতে পারে। এই প্রসেসর দিয়ে আপনি রেগুলার কাজগুলো অনায়াসে খুব ভালোভাবে ল্যাগ ফ্রি ভাবে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবার কথা নয়। সেই সাথে মাল্টিটাস্কিংয়ের বিষয়গুলো খুব স্মুথলি চলবে এবং একই সাথে অবশ্যই মোটামুটি ভালো কোয়ালিটির গেমিং পাবেন। তবে অনেক আহামরি লেভেলের এবং একদম ওই প্রফেশনাল লেভেলের গেমিং অবশ্যই এগুলো থেকে পাবেন না, তবে অবশ্যই কাজ চালিয়ে নেওয়ার মতো অবশ্যই হয়ে যাবে। এই প্রসেসরটা নিয়ে আমাদের অভিজ্ঞতা না থাকলেও স্ন্যাপড্রাগন 660 নিয়ে আমাদের অবশ্যই অভিজ্ঞতা রয়েছে। বেশ কয়েকটা ফোনেই আমরা সেই প্রসেসরটা ব্যবহার হতে দেখেছি। 660 এবং 665 আবার অলমোস্ট সেম, আর এই প্রসেসরটা আসলে ওই দুটো প্রসেসরের সাথে অলমোস্ট বিট করতে পারে। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি মিডিয়াটেক হেলিও P70 অবশ্যই বেশ ভালো মানের প্রসেসরই হবে। তারপরেও আমাদের ভিতরে অনেকেই রয়েছেন কেন জানি আমরা আসলে মিডিয়াটেকের প্রসেসরের প্রতি আস্থা রাখতে পারি না, বিশ্বাস করতে পারি না, বা অনেকেরই ভালো লাগে না। বিশেষ করে আমারই ভালো লাগে না। আমি জানি না মিডিয়াটেক নাম শুনলেই কেন যেন আমার ভিতরে ভালো লাগে না। সেটা আসলে ভালো লাগা না লাগার একটা বিষয়, মানে নামটা শুনলেই যেন কেমন লাগে এরকম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অবশ্যই মিডিয়াটেকেরও ভালো পারফরমেন্স থাকতে পারে। যেমন দেখুন রেডমি নোট 8 প্রোতেও কিন্তু মিডিয়াটেকেরই একটি প্রসেসর দেওয়া হয়েছে। শাওমি কিন্তু এত বোকা না, তারা তাদের এই রেডমি নোট 7 প্রোর এত বড় একটা সাকসেসের পরে তারা রেডমি নোট 8 প্রোতে দিল মিডিয়াটেকের একটি প্রসেসর। অবশ্যই সেটা ভালো মানের প্রসেসর দেখেই তারা অনেক চিন্তা ভাবনা করে সেখানে দিয়েছে। তো সুতরাং মিডিয়াটেকের প্রসেসরগুলো খারাপ হয় না, মিডিয়াটেকের প্রসেসরগুলো ভালো হয়। শুধুমাত্র আপনাকে জেনে নিতে হবে কোন প্রসেসরটার আসলে ক্ষমতা কেমন রয়েছে। তো এই মোবাইলটাতে আমরা র্যাম হিসেবে পাচ্ছি 6GB র্যাম এবং 128GB রম। 6GB র্যাম এবং 128GB রম হলে অবশ্যই খুব দারুণভাবে চালিয়ে নেওয়া যাবে। আর সেই সাথে এতে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট রয়েছে, অর্থাৎ দুইটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করারও সুযোগ থাকছে। মোটামুটি আমরা আসলে যা যা চাচ্ছি মোটামুটি সবই এই ফোনটাতে রয়েছে। আর এই মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10। জি হ্যাঁ, এটাতে অ্যান্ড্রয়েড 10 পাচ্ছেন। আর প্রথমে বলেছিলাম মোবাইলটিতে আমরা একটা জায়ান্ট ব্যাটারি পাচ্ছি, অর্থাৎ এটাতে ব্যাটারি হিসেবে আমরা পাচ্ছি 5150 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। 5150 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে আপনি মোটামুটি 2 দিন বেশ ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। যদি রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই 2 দিন চলে যাওয়ার কথা, আর যদি হেভি ইউজার হয়ে থাকেন তাতেও আপনি একদিনে এর ব্যাটারি শেষ করতে পারবেন না। আর এই মোবাইল ফোনটিতে আমরা চার্জিং পোর্ট হিসেবে পাচ্ছি USB Type-C পোর্ট। আর সেই সাথে মোবাইল ফোনটিতে হেডফোন ব্যবহার করার সুযোগ থাকছে, অর্থাৎ 3.5mm হেডফোন জ্যাকটিও আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন। তো এই মোবাইল ফোনটাতে আসলে এইগুলো ছিল কি ফিচার্স, আসলে মোটামুটি বেশ ভালো মানের একটা প্যাকেজ। ওভারঅল এই মোবাইল ফোনটাতে আসলে যা যা দেওয়া হয়েছে আমরা দেখা গেছে সাধারণত এই বাজেটের ভিতরে অন্য কোনো ফোনগুলোতে একসাথে এরকম সব কিছু কিন্তু পাইনি। কিন্তু এই মোবাইলটাতে আমার কাছে মনে হয়েছে সব কিছু মিলে বেশ দারুণ কিছুই দেওয়া হয়েছে। তো অবশ্যই যদি এখানে স্ন্যাপড্রাগন 660 বা 665 দেওয়া হতো তাহলে দেখা গেছে আমরা অনেকেই এই মোবাইল ফোনটার প্রতি আরও বেশি আকর্ষিত হতাম। তবে অবশ্যই হেলিও P70 যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর। এর আগে হেলিও P60 সম্বন্ধে আমরা জেনেছিলাম। হেলিও P60ও কিন্তু বেশ ভালো মানের একটি প্রসেসর ছিল এবং যেটা হয়তো আপনারা অনেকে ব্যবহার করেছেন। অবশ্যই ওইটার থেকে এটা একটা আপগ্রেডেড প্রসেসর এবং এই মোবাইল ফোনটি অবশ্যই যদি আমাদের এখানে চলে আসে অবশ্যই এটার একটা হ্যান্ডস অন রিভিউ করব। আর মোবাইল ফোনটির দাম প্রথমে বলেছিলাম যে 20,000 টাকার মধ্যে হওয়ার কথা। যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত লিকেজ রয়েছে বা যতটুকু দাম জানা গিয়েছে যে এমনটা হওয়া উচিত, সেই ক্ষেত্রে যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় তাতে অবশ্যই 20,000 টাকার মধ্যে এর দাম হওয়া উচিত। আর যদি সেরকম কিছু হয় তাহলে অবশ্যই এই মোবাইল ফোনটা একটা দারুণ প্যাকেজ হবে।